সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আরো একটা সিম্পল ইন্টারেস্টের উপরে আমি সিম্পল ইন্টারেস্টের নানান গ্রেডের প্রশ্ন পরীক্ষা থাকে। প্রথমে যে দুটো ভিডিও দিয়েছিলাম লেভেল 1 বা একদম নিচু লেভেলের প্রশ্ন, তার থেকে আরো দুটো ভিডিও দিচ্ছি এখন। সেটা হচ্ছে লেভেল 2 মানে মাঝারি লেভেলের কোশ্চেন। বিএসসিতেই ঠিক আছে এই দুই লেভেলের মধ্যেই প্রশ্ন থাকে, এসএসসিতে আরো একটু পরিপূর্ণ প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই লেভেল 2 এর প্রথম ভিডিওটা আমি আগে দিয়েছি, এটা হচ্ছে তার দ্বিতীয় ভিডিও। তাহলে এই দুটো ভিডিও তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এর থেকে কোনো কঠিন অঙ্ক আশা করছি তোমাদের জন্য লাগবে না, পিএসসির জন্য লাগবে না, তবে স্টাফ সিলেকশন বা রেলের জন্য লাগবে, সেগুলো আমি পরে দেবো। লেভেল 3 এর কোশ্চেন থাকবে। যাও, বারে বারে বলছি তোমরা ভিডিওগুলো তোমরা দেখো, অন্যদেরকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং সর্বৈব তোমাদের বলেছি কমেন্ট করো। কমেন্ট করলে তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে তোমাদের জন্য কি করতে পারি, আমি কি করা আমার দরকার। আমি আমার সামর্থ্য মতো তোমাদের জন্য আমি চেষ্টা করব। যাকে প্রথম প্রশ্ন, এক ব্যক্তি তার 17 বছর ও 12 বছর বয়স্ক দুই পুত্রের নামে একটি ব্যাংকে 10% সরল সুদে এমন পরিমাণে টাকা রাখলেন যে প্রত্যেক পুত্র 22 বছর বয়স হলে 12,000 টাকা করে পাবে। তিনি মোট কত টাকা রেখেছিলেন? তাহলে অঙ্কে বলা হচ্ছে, ঠিক আছে, বড় ছেলে মনে করি তার বয়স হচ্ছে 17 বছর, সে 22 বছরে টাকা পাবে। তাহলে 22 বছরে টাকা পাবে, এখন বয়স 17, তাহলে ক বছর পরে টাকা পাবে? 5 বছর। ছোট ছেলে মনে করি বি, সেও 22 বছরে টাকা পাবে, কিন্তু তার বয়স এখন হচ্ছে 12 বছর, তাহলে সে ক বছর পরে টাকা পাবে? 10 বছর পরে টাকা পাবে। বাবা যে ব্যাংকে টাকা রেখে গেছে সেখানে সুদের হার কত বলছে? 10%। প্রত্যেকে কত করে, এই 5 বছর বা 10 বছর পরে প্রত্যেকে কত করে টাকা পাবে? প্রত্যেকের অ্যামাউন্ট হয়ে যাবে, এই প্রত্যেকের অ্যামাউন্টটা হয়ে যাবে, সুদে আসলে হয়ে যাবে, পাবে ক টাকা করে? 12,000 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে উত্তরে জানতে চাওয়া হচ্ছে বাবা মোট কত টাকা রেখেছিল। বাবা মোট কত টাকা রেখেছিল? তাহলে বাবা এর নামে যদি 100 টাকা রাখে, বা বির নামে যদি 100 টাকা রাখে, যে টাকা রাখা হয় সেটা তো 100% টাকা, তাহলে এরও 100%, বিরও 100%। এ 5 বছরে 10% করে সুদ পাবে, তার মানে সুদ পাবে, এ পাবে কত? 50%। আর বি 10 বছর 10% করে সুদ পাবে, তার মানে 100%। তাহলে এ পাবে কত টাকা? এ পাবে 150% টাকা, আর বি পাবে কত? 200%। তাহলে এই বি এর 200% টাকাটাই কত? 12,000 টাকা। তাহলে 100% টাকা কত হবে? নিশ্চয়ই 6,000 টাকা। একে দিয়েছিল যে তার 150% ক টাকা? 12,000 টাকা। তাহলে 100%টা কত হবে? তাহলে 150% 12,000 হলে 100% কত হবে? 8,000 টাকা। তাহলে বাবা এর নামে রেখেছিল 8,000 টাকা, বিয়ের নামে রেখেছিল 6,000 টাকা। তাহলে বাবা মোট 28 কত? 14,000 টাকা রেখেছিল। আবার অঙ্কটা বলছি আমরা, তাহলে বাবা প্রত্যেকে একটি 100% টাকা দিয়েছিল বাবা। বড় ছেলে 17 বছর থেকে 22 বছর মানে 5 বছরে 10% হলে 50% সুদ পাবে, মানে বাবা রাখবে 100%, ও পাবে 150%। 150% টাকা কত? 12,000। তাহলে 100% নিশ্চয়ই 8,000 হবে। ছোট ছেলে 12 বছর বয়স, 22 বছর পাবে, 10 বছর 10% করে সুদ পাবে, মানে 100% সুদ পাবে। যা হয়েছিল তার কত পার্সেন্ট পাবে? 200% পাবে। তো 200% কত বলেছে? 12,000। তাহলে 100% কত হবে? ঠিক আছে, বা এটা না করে তোমরা যদি করতে পারতে, ঠিক আছে, প্রথমটা, ঠিক আছে, তাহলে এ কত টাকা পাবে? এ তাহলে 5 বছর 10% মানে হচ্ছে 50% সুদ পাবে, মানে 1 ভাগ টাকা রাখবে, 50% সুদ মানে হাফ হচ্ছে সুদ পাবে। তাহলে হচ্ছে 3/2 ভাগ টাকার পরিমাণ কত? 3/2 ভাগ টাকার পরিমাণ হচ্ছে 12,000 টাকা। তাহলে আসল টাকা এক অংশ কত হবে? তাহলে 3 4 12, ঠিক আছে, 3 4 12, 4 দুগুণে কত? 8,000। বিয়ের টাকা রেখেছিল 1 ভাগ, আর 10 বছর 10% মানে 100% সুদ হবে, মানে আরো 1 ভাগ সুদ হবে। তাহলে 1 ভাগ টাকার উপরে 1 ভাগ সুদ, তাহলে 2 ভাগ টাকাটা কত বলা হচ্ছে? 2 ভাগ সুদ আসল কত? 12,000 টাকা। তাহলে আসলে 1 ভাগ কত হবে? 1 ভাগ কত হচ্ছে? 6,000 টাকা। তাহলে বাবা বড় ছেলের নামে রেখেছিল 8,000 টাকা, ছোট ছেলের নামে রেখেছিল 6,000 টাকা, মোট রেখেছিল কত? 14,000 টাকা। দু নম্বর প্রশ্ন, এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে, বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখায় তার বছর শেষে যা আয় হয় সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার থেকে 50 টাকা বেশি আয় হতো।
ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 10% ও 8% হয়, তবে তুমি ব্যাংকে কত টাকা রেখেছিলে? ঠিক আছে, ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তার সঞ্চয়ের পরিমাণ ছিল 5,700 টাকা। তাহলে কিছু টাকা ব্যাংকে রেখেছে আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। ব্যাংক আর পোস্ট অফিস মিলে, ব্যাংক এবং পোস্ট অফিস মিলে তার টাকা কত? 5,700 টাকা। ব্যাংকের সুদের হার ছিল 10% আর পোস্ট অফিসের সুদের হার ছিল 8%। অঙ্কে বলা হয়েছে যদি এইভাবে না রেখে পুরো টাকাটা ব্যাংকে রেখে দিত, তাহলে 50 টাকা বেশি আয় হতো। এই ব্যাংকে আর পোস্ট অফিসে না রেখে যদি পোস্ট অফিসের টাকাটা ব্যাংকে রেখে দিত, তাহলে তাহলে 50 টাকা বেশি সুদ পেত। তাহলে পোস্ট অফিসের টাকা তুলে যদি ব্যাংকে দিয়ে দিত, তাহলে এক্সট্রা সুদ ক% পেত? 2%। যে টাকাটা রেখেছিল পোস্ট অফিসে, সেই টাকা 2% হিসেবে ক টাকা সুদ পেত? 50 টাকা। তাহলে পোস্ট অফিসের টাকা 2% যদি 50 টাকা হয়, তাহলে 1% কত হবে? 25 টাকা। তাহলে 100% কত হবে? 100% কত হবে? 2500 টাকা। তার মানে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল? 2500 টাকা। উত্তরে চাওয়া হচ্ছে ব্যাংকে কত টাকা রেখেছিল। তাহলে মোট টাকা কত ছিল? 5,700 টাকা। তার মধ্যে পোস্ট অফিসে রেখেছিল কত? 2,500 টাকা। যেটা বাদ দাও, বাদ দিলে যে টাকা থাকবে সেটা ব্যাংকে রেখেছিল। তাহলে কত টাকা ব্যাংকে রেখেছিল? 3,200 টাকা ব্যাংকে রেখেছিল। পরের অঙ্ক, রমেশবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য, অপর ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ধার দিলেন। রমেশবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেয়ে থাকলে রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিল? তাহলে অঙ্কে বলেছে রমেশবাবু প্রথম ব্যক্তিকে যে টাকা ধার দিয়েছে, 8% হারে 4 বছরের জন্য। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে টাকা ধার দিয়েছে সেটা 10% হারে, সেটাও ক বছরের জন্য? 4 বছর। কিন্তু টাকা বলা হচ্ছে প্রথম টাকা যা দিয়েছিল দ্বিতীয় টাকা তার থেকে তার দ্বিগুণ টাকা দিয়েছিল। তাহলে এখানে যা টাকা ছিল, এখানে টাকা যদি 100 টাকা হয়, তাহলে এখানে টাকা হবে 200 টাকা। উত্তরে কি চেয়েছে? রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিল। তাহলে আমরা এখানে রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিল? 300 টাকা। রমেশবাবু 100 টাকার 8% 4 বছরের সুদ পাবে কত? 32 টাকা। আর 200 টাকার 10% হারে 20 টাকা, 4 20 ক টাকা? 80 টাকা সুদ পাবে। তাহলে এই দুই সুদের পার্থক্য কত হচ্ছে? 48 টাকা। 48টাই কত বলা হচ্ছে? 960। 48-এর কত গুণ? 20 গুণ। তাহলে 300-র 20 গুণ করলে কত হবে? 6000। তাহলে রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিল? 6000 টাকা। আবার বলছি, রমেশবাবু দুজন লোককে টাকা ধার দিয়েছিল। একজন হচ্ছে প্রথম জনকে ধার দিয়েছিল 8% হারে 4 বছরের জন্য। যে টাকা ধার দিয়েছিল তার দ্বিগুণ টাকা দ্বিতীয় জনকে ধার দিয়েছিল 10% হারে 4 বছরের জন্য। প্রথম জনের কাছ থেকে যা সুদ পেয়েছিল দ্বিতীয় জনের কাছ থেকে তার থেকে 960 টাকা সুদ বেশি পেয়েছিল। তাহলে রমেশবাবু কত টাকা ধার দিয়েছিল? তাহলে মনে করলাম রমেশবাবু প্রথম জনকে 100 টাকা ধার দিল, দ্বিতীয় জনকে 200 টাকা, মোট দুজনকে ক টাকা ধার দিয়েছিল? 300 টাকা। প্রথম জনকে 100 টাকা ধার দিয়ে 4 বছর 8% হারে 4 8 32 টাকা সুদ পাবে। দ্বিতীয় জনকে 200 টাকা 4 বছর 10% হারে 4 10 40 মানে 80 টাকা সুদ পাবে। তাহলে প্রথম জনের থেকে দ্বিতীয় জনের ক টাকা বেশি সুদ পাচ্ছে? 48 টাকা। তাহলে 48 টাই কত বলছে? 960। তাহলে 300 টাকা কত? পরের অঙ্ক, পুত্র ও কন্যা 3:2 অনুপাতে টাকার অংশ পাবে এই শর্তে এক ব্যক্তি 14% সুদে 10 বছরের জন্য একটা ব্যাংক কিছু টাকা রাখলেন। মেয়াদ শেষে কন্যা যদি 6,720 টাকা পায়, তবে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? তাহলে পুত্র এবং কন্যা, তাহলে ছেলে এবং মেয়ে নাকি? ছেলেকে দেওয়া হলো 3 ভাগ টাকা, মেয়েকে দেওয়া হলো 2 ভাগ টাকা। ঠিক আছে, তাহলে ছেলে এবং মেয়েকে মোট, তাহলে ছেলেকে যদি আমরা 300 টাকা ভাবি, মেয়েকে দেবে ক টাকা? 200 টাকা। তো ছেলে মেয়েকে মোট ক টাকা দিল? 500 টাকা জন্য রেখে দিল। প্রত্যেকে প্রত্যেকে সুদ পাবে 10% হারে, সরি 14% হারে। ক বছর পাবে? 10 বছর। তাহলে মেয়ে 14% মানে 140 দুগানে 280। ঠিক আছে, তাহলে মেয়ের জন্য রাখা হয়েছিল ক টাকা? মেয়ের জন্য রাখা হয়েছিল 200 টাকা।
200 টাকা 14 টাকা মানে 28 টাকা করে সুদ হবে 10 বছরে 280 টাকা, মানে মোট পাবে কত? 480 টাকা। 480 টাকা, ঠিক আছে? এই 480% টাকাটা কত বলা হয়েছে? 6,720 টাকা। 6,720 টাকা, ঠিক আছে? তাহলে মোট টাকা কত ছিল? ঠিক আছে? তাহলে এটার 48টা, এই যদি এই হয় তাহলে এই কত হবে? তাহলে আমরা লিখব 6,720 বাই কত লিখতে হবে? 480, ওপর লিখতে হবে 500। 500 নাকি? তাহলে এই দুটো কাটলে কত পাচ্ছি? 25, এটা কত হচ্ছে? 24। 24 দিয়ে যদি এটা কাটি কত পাবো? 24 দুগুণে 48, ঠিক আছে? 19 192 8, তাহলে 28 25 কত? 700। তাহলে মোট কত হলো? 7,000 টাকা। তাহলে মোট কত টাকা রাখা হয়েছিল? 7,000 টাকা ছেলে মেয়ের নামে। আবার অঙ্কটা বলছি আমরা, ছেলে এবং মেয়ের নামে 3:2 অনুপাতে টাকা রেখেছিল। আমরা ধরলাম ছেলেকে 300 টাকা, মেয়েকে 200 টাকা, মোট ক টাকা রেখেছিল? 500 টাকা। মেয়ে মোট পেয়েছিল 6,720 টাকা, কত বছর পরে? 10 বছর পরে 14% সুদে। তাহলে 200 টাকা 14% মানে 200 টাকা 14% মানে বছরে 28 টাকা সুদ হবে, 10 বছরে 280 টাকা। তাহলে 200 টাকা রাখা হলো আসল, আর সুদ পেলো 280 টাকা। তাহলে মেয়েটা পাবে 480 টাকা। এই 480 টাকাটাই কত বলা হচ্ছে? 480% টাকাটাই কত? 6,720 টাকা। তাহলে দুজনের রাখা হচ্ছিল 500%, টাকা কত হবে? 480% যদি এই হয় তাহলে 500% কত হবে? তাহলে এইটা নিচে 480, উপরে 500, কাটাকাটি করে আমরা পেয়ে যাই। পরের অঙ্ক, এক ব্যক্তি তার 18,750 টাকা শতকরা বার্ষিক 5% সরল সুদে একটি সংস্থায় তার 24 বছর ও 26 বছর বয়স্ক দুই পুত্রের নামে এমনভাবে জমা রাখেন যখন তাদের বয়স 30 বছর হবে, প্রত্যেকের অংশ সুদের মূল্যের সমান হবে। দুই পুত্রের নামে টাকার পার্থক্য কত ছিল? তাহলে ভদ্রলোকের দুটো ছেলে ছিল, মনে করি এ আর বি। দুটো ছেলের নামে কত টাকা রেখেছিল? 18,750 টাকা। 18,750 টাকা। বড় ছেলে এ, সে 30 বছর বয়সে টাকা পাবে, তার এখন বয়স হচ্ছে 26 বছর। তাহলে ক বছর পরে? 4 বছর পরে পাবে। ছোট ছেলের বয়স বি, ছোট ছেলে 30 বছরে টাকা পাবে, তার বয়স এখন হচ্ছে 24 বছর। তাহলে ক বছর পরে টাকা পাবে? 6 বছর পরে টাকা পাবে। উভয় ক্ষেত্রে সুদের হার কত বলেছিল? রেট অফ ইন্টারেস্ট কি বলেছিল? 5%। দুজনের সমান কি পাবে? ইকুয়াল অ্যামাউন্ট পাবে। ইকুয়াল কি পাবে? অ্যামাউন্ট পাবে। উত্তরে বলা হয়েছে দুজনের টাকার পার্থক্য কত ছিল। তাহলে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এর টাকা যেটা জমা রেখেছিল বাবা 100%, আর 4 বছর 5% করে সুদ পাবে, কারণ 4 5 কত? 20% সুদ পাবে। তাহলে এর টাকাটা হয়ে যাবে 100 রাখবে বাবা, হয়ে যাবে 120%। বিয়ের টাকা, বিয়ের জন্য টাকা রেখেছিল বাবা 100%, বি 6 বছর 5% করে, তার মানে 30% সুদ পাবে। তাহলে এর টাকার 120%, বিয়ের টাকার 130%-এর সমান। তাহলে আমরা শূন্য শূন্যগুলো যদি একটা করে কেটে দিই নাকি, তাহলে আমরা পাচ্ছি, আমরা ঠিক আছে যাকে লিখি, তাহলে 120 এ সমান সমান 130 বি। তাহলে এ ইস টু বি কি হবে? তাহলে শূন্য শূন্য কেটে দাও, সমান হলে ব্যস্ত অনুপাত বহুবার বলা হচ্ছে 13 ইস টু কত? 12। 13 আর 12 যোগফল কত? 25। আর 13 আর 12 বিয়োগফল কত? 1। তাহলে বাবা ছেলের নামে যদি, বড় ছেলের নামে যদি 13 টাকা রাখে, ছোট ছেলের নামে রাখবে 12 টাকা, মোট রাখবে কত? 25। এই 25 ভাগ টাকাটাই কত বলা হয়েছে? 18,750 টাকা। তাহলে দুই ছেলের টাকার পার্থক্য মানে এক ভাগটা বের করতে হবে। 25 25 গুণ 625, তার আবার 3 গুণ হচ্ছে 1875, মানে 3 25 75 গুণ। তাহলে এক ভাগ কত হবে? 750 টাকা। তাহলে দুজনের মধ্যে টাকার পার্থক্য কত ছিল? 750 টাকা। আবার বলা হচ্ছে বড় ছেলের নামে রেখেছিল, যার নামে টাকা রাখুন না কেন ব্যাংকে সবই 100% হবে। তাহলে এর নামে রাখা হয়েছিল 100%, 4 বছর 5% করে 20% সুদ পেয়েছে। বিয়ের নামে রাখা হয়েছিল 100%, বাবা রেখেছিল 6 বছর 5% হারে 30% সুদ পাবে। তাহলে বড় ছেলের 120%, ছোট ছেলের 130% সমান। তাহলে দুজনের টাকার অনুপাত হচ্ছিল 13:12। তাহলে ওই 25 ভাগ টাকা কত? এত। তাহলে দুজনের বিয়োগ করে এক ভাগটা কত? পরের অঙ্ক, এক ব্যক্তি কোনো ব্যাংক থেকে বার্ষিক 10% হারে সরল সুদে 1200 টাকা নিয়েছেন। দ্বিতীয় বছর শেষে তিনি ব্যাংকে 600 টাকা দিলেন। পঞ্চম বছরের শেষে আর কত টাকা দিলে তার সমস্ত
ঋণ সুদ সহ শোধ হবে। তাহলে একজন লোক 1200 টাকা নিল 10% সুদের হারে, দ্বিতীয় বছরের শেষে 600 টাকা দিয়ে দিল। কত টাকা দিয়ে দিল? 600 টাকা দিয়ে দিল। তাহলে একজন লোক টাকা ধার নিল 1000 টাকা, সুদের হার ছিল 10%, 2 বছরে কত সুদ হবে? তাহলে 20% সুদ হবে, তার মানে 200 টাকা। সুদে আসলে হয়ে গেল ক টাকা? 1200 টাকা। তার মধ্যে 600 টাকা দিয়ে আসলো। কত টাকা দিয়ে আসলো? 600 টাকা ব্যাংকে দিয়ে আসলো। আরো কত টাকা দেনা থেকে গেল? 600 টাকা। এবারে আরো কত বছর পরে? পঞ্চম বছরের শেষে, তাহলে আরো 3 বছর পরে, 3 বছর পরে তাহলে সে কত টাকা দিয়ে সব টাকা শোধ করবে? সরি, এখানে ভুল হয়ে গেছে, গোড়া থেকে করতে হবে। পরের অঙ্ক, এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদে 1200 টাকা নিয়েছিলেন। দ্বিতীয় বছরে শেষে তিনি ব্যাংকে 600 টাকা দিলেন। পঞ্চম বছরের শেষে আর কত টাকা দিলে তার সমস্ত ঋণ সুদ সহ শোধ হয়ে যাবে? তাহলে ওই ব্যক্তি যেখানে ব্যাংক থেকে নিয়েছিল সুদের হার 10% ছিল, ঠিক আছে, টাকা নিয়েছিল 1200 টাকা, 1200 টাকার 10% হচ্ছে 120 টাকা। তাহলে 2 বছরের শেষে, ঠিক আছে, 2 বছরের শেষে 2 বছরে তার সুদ হলো ক টাকা? তাহলে 20% সুদ হলো, তাহলে 240 টাকা সুদ হলো। তাহলে হলো কত? 1440 টাকা। 1440 টাকা। এই টাকা থেকে সে দিয়ে দিল ক টাকা? 600 টাকা দিয়ে দিল। তাহলে দেনা রইল কত? তাহলে 840 টাকা। 840 টাকার উপরে 10% হারে 3 বছরের সুদ পাবে, ঠিক আছে। তাহলে 840 টাকা 10% কত? 84 টাকা। 3 বছরের সুদ পাবে কত? 3 × 84, ঠিক আছে। তাহলে 3 4 12 2 3 8 24, 252 টাকা সুদ হবে। তাহলে তাকে দিতে হবে কত? 2 5 4 9 8 2 10, 1092 টাকা তাকে দিতে হবে। 1092 টাকা তাকে দিতে হবে। তো এখানে মনে রাখা দরকার, ঠিক আছে, সুদের সঙ্গে তো আসলের সঙ্গে তো সুদ যোগ করে দিল। হ্যাঁ, এখানে দিয়েছি আমি, ঠিক আছে। কেউ যখন টাকা ধার দেয় তাকে টাকা পরিশোধ করতে গেলে সে আগে সুদের টাকা নেবে, আসলের টাকা সে কখনো নেবে না। এই যে 600 টাকা দিল, অঙ্কটা মনে রাখতে হবে। 1200 টাকা নিয়েছিল বার্ষিক 10% সরল সুদে, 2 বছর পরে গেল, 2 বছরে তাহলে 10% তাহলে 20% সুদ হয়েছে। তাহলে 1200 টাকার 20% 240 টাকা সুদ হয়েছে। তাহলে মহাজনের কাছে তার 1200 টাকা আর 240 টাকা সুদ, টাকা দিতে গেল ক টাকা? 600 টাকা। তাহলে 1200 টাকা সে নিয়েছিল আর সুদ হয়েছে ক টাকা? 240 টাকা। ওই ব্যক্তি যখন 600 টাকা দিতে গেল, তার মধ্যে প্রথমে এখানে লিখে নিল 240 টাকা, এখানে লিখে নিল ক টাকা? 240 টাকা। তাহলে 600 টাকার মধ্যে 200 টাকা যদি এখানে সুদের টাকাটা নিয়ে নেয়, বাকি টাকা ও দিল কত? 360 টাকা। তাহলে ওর এখনো দেনা থেকে যাবে ক টাকা? তাহলে এটা 6 নাকি 840 টাকা দেনা থেকে। সেজন্য আমরা সরাসরি করে দিলাম, কিন্তু ব্যাপারটা আসলে এইরকম, এটা কিন্তু মনে রাখতে হবে। ওই সুদের ওপরই সুদ কিন্তু হবে না, ঠিক আছে। সে যদি এখানে 120 টাকা দিয়ে দিত, ঠিক আছে, 240 টাকা দিয়ে, তার কিন্তু ওই 1200 টাকাই রয়ে যায়। এই 1200 টাকা থেকে ওই 240 টাকা নেবে না, কিন্তু সে আগে নেবে সুদের টাকা নেবে। পরের অঙ্ক, এক ব্যক্তি বাড়ি তৈরি করার সময় 15% সরল সুদের হারে 20,000 টাকা ধার করে 1 বছর পর মেয়ের বিয়ের সময় পাড়ার সমবায় সমিতি থেকে বাকি 12% সরল সুদে আরো 15,000 টাকা ধার করেন। মেয়ের বিয়ে 3 বছর পরে 56,000 টাকা অবসরকালীন গ্র্যাচুইটি পেয়ে সুদ সহ উভয় ঋণ পরিশোধ করার পর তার কাছে কত টাকা থাকবে? তাহলে বাড়ি তৈরি করার জন্য, বিল্ডিং বিল্ডিং তৈরি করার জন্য নিয়েছিল 20,000 টাকা। ওখানে সুদের হার ছিল 15%, ঠিক আছে। 1 বছর পরে মেয়ের বিয়ের সময় পাড়ার সমিতি থেকে আরো নিল, ঠিক আছে। তাহলে ব্যাংক থেকে নিল কত? 20,000 টাকা। তারপরে পাড়ার সোসাইটি থেকে নিল, ঠিক আছে, মেয়ের বিয়ের জন্য নিল 15,000 টাকা। এখানে সুদের হার হচ্ছে 12%। মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ের আরো 3 বছর পরে, তাহলে ব্যাংক থেকে টাকা নেওয়া 4 বছর পরে, সমবায় সমিতিতে টাকা নেওয়া 3 বছর পরে সে টাকা পেল কত? ঠিক আছে, যেখানে চাকরি করতো, চাকরি থেকে 56,600 টাকা, 56,000 টাকা পেল। এই টাকা থেকে সব টাকা দিয়ে দিল, তার কাছে আর ক টাকা রইল? তাহলে ব্যাংক থেকে টাকার উপরে 15% হারে 4 বছরের সুদ হচ্ছে, মানে 4 6 4 15 60%, তার মানে 12,000 টাকা সুদ হয়েছে।
15% হারে 4 বছর, 4 15 60,000 টাকা, 60% সুদ, 20,000 টাকা, 60% মানে 12,000 টাকা। এখানে সোসাইটির টাকার উপর 3 বছরের সুদ হয়েছে, তাহলে 3 বছরের সুদ 3 12 কত 36, 36 ইন্টু 15, 28 22 3 8 54, 5,400 টাকা সুদ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সুদ আসল হিসেবে মোট ক টাকা দিতে হচ্ছে? 32,000। আর এখানে দিতে হচ্ছে কত? 15 5 20,400 টাকা। তাহলে মোট সে দিতে পারছে কত? 52,400 টাকা। পেয়েছিল ক টাকা? 56,000 টাকা। তার মধ্যে 52,400 টাকা বিভিন্নভাবে লোন শোধ করলো, থাকলো কত? 3,600 টাকা। তার কাছে রয়ে গেল ক টাকা? তাহলে 3,600 টাকা। আবার বলা হচ্ছে তাহলে ব্যাংক থেকে যে টাকা নিয়েছিল 15% হারে 4 বছর সুদ দিতে হচ্ছে, তার 4 কত? 60% সুদ দিতে হচ্ছে। তাহলে 20,000 টাকার 1% হচ্ছে 200 টাকা, 60% করলে কত? 12,000 টাকা। তাহলে ব্যাংকের টাকা শোধ করতে হলে 32,000 টাকা দিতে হচ্ছে। আর সোসাইটি থেকে নিয়েছিল 15%, 15,000 টাকা, 12% সুদের হারে 3 বছরের জন্য। 12% সুদের হারে ক বছরের জন্য? 12% সুদের হারে 3 বছরের জন্য নিয়েছিল। 3 12 কত? 36%। কোন টাকা 36%? 15,000-এর 36%। 15,000 টাকার 1% 150 টাকা, তার সঙ্গে 36 গুণ করে কত পেলাম? 5,400 টাকা। তাহলে এখানে দিতে হয়েছিল 15 5 কত? 20,400 টাকা। তাহলে দুটো মিলে মোট শোধ করলো কত? 52,400 টাকা। 56,000 টাকার মধ্যে 52,400 টাকা শোধ করলে টাকা থেকে গেল 3,600 টাকা। পরের অঙ্ক, এক ব্যক্তি 6% সরল সুদে 500 টাকা ঋণ নেন। প্রথম ঋণের ঠিক 2 বছর পর 4% সরল সুদে 900 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তাদের দুই ঋণের সুদ সমান হবে? ঠিক আছে, এই টাইপের অঙ্ক আগে একটা আমি করে দিয়েছি, আবার করছি এটা। প্রথম যে লোন 1 যেটা নিয়েছিল সেটা কত টাকা? 500 টাকা। সুদের হার কত? 6%। তাহলে বছরে সুদ হচ্ছে ক টাকা? 30 টাকা। এই লোন নেওয়ার 2 বছর পরে পরের লোন নিল, লোন 2, সেখানে টাকা নিয়েছে কত? 900 টাকা। সুদের হার কত? 4%। 4 9 কত? 36 টাকা। এবারে বলেছে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে উভয় ঋণের সুদ সমান হবে? তাহলে ঠিক আছে, দ্বিতীয় লোন যখন আমি নিয়েছি তখন প্রথম ঋণের ক বছরের সুদ হয়ে গেছে? 30 টাকা করে 2 বছরের সুদ হয়ে গেছে, তার মানে 60 টাকা সুদ হয়ে গেছে। তাহলে প্রথম ঋণের সুদ যখন অলরেডি 60 টাকা হয়ে গেছে, তখন আমি দ্বিতীয় লোন নিয়েছি। ঠিক আছে, দ্বিতীয় লোনের সুদ প্রথম লোনের সুদ থেকে কত বেশি? 6 টাকা বেশি। তাহলে 6 টাকা করে ম্যানেজ করতে হবে, 60 টাকা ম্যানেজ করতে কত বছর লাগবে? 10 বছর লাগবে। 10 বছর পরে উভয় ঋণের সুদ তার সমান হবে। তাহলে প্রথম ঋণের ক বছর পরে? 10 বছর পরে। আর ঠিক আছে, আবার বলা হচ্ছে প্রথম লোন নিয়েছিল 500 টাকা, 6% হারে, মানে বছরে সুদ ক টাকা? 30 টাকা। তাহলে দ্বিতীয় লোন যখন নিচ্ছে তার মাঝখানে 2 বছর কেটে গেছে, 2 বছরে 30 মানে কত? 60 টাকা অলরেডি লোনের বেশি হয়ে গেছে, সুদ বেশি হয়ে গেছে। তাহলে এই যে সুদ, অতিরিক্ত সুদ হচ্ছে ক টাকা? এই যে 60 টাকা সুদ হয়ে গেছে, সে টাকা এর বছরে সুদ 30 টাকা, এর বছরে সুদ কত? 36 টাকা। তাহলে এ অলরেডি কত চলে গেছে মনে করো? 60 কিলোমিটার রাস্তা চলে গেছে। এ 30 কিলোমিটার বেগে যাচ্ছে, 36 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে এর গতি থেকে এর গতি ঘন্টায় কত বেশি? 6 কিলোমিটার বেশি। তাহলে 60 কিলোমিটার চলে গেছে, 6 কিলোমিটার করে বেশি করে ক ঘন্টায় ধরে ফেলবে? যেভাবে ভাবি সেভাবে ভাবলে উত্তরটা সহজ হয়ে যাবে। পরের অঙ্ক, এক ব্যক্তি একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে 60,000 টাকা বাড়ি করার প্রয়োজনে ধার করেন। ধার নেওয়ার 1 বছর বাদে মাসিক 1160 টাকা হিসেবে ওই বাড়ির একটি অংশ ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর বাদে ভাড়ার টাকা থেকে তিনি সুদ সমেত সমস্ত টাকা পরিশোধ করতে পারবেন? তাহলে অঙ্কে বলেছে একজন লোক বাড়ি তৈরি করার জন্য 60,000 টাকা নিল। বাড়ি তৈরির 1 বছর পরে ভাড়া দিল। তাহলে 1 বছরে যেটা সুদ হচ্ছে দেখি, তাহলে ইন্টারেস্ট, ঠিক আছে, ইয়ারলি ইন্টারেস্ট কত হচ্ছে? সুদের হার কত? 12%। তাহলে 6 12 কত? 72, 7,200 টাকা। তাহলে 67,200 টাকা যখন বাড়ি ভাড়া দিয়েছে তখন অলরেডি ধার হয়ে গেছে 67,200 টাকা। বাড়ি ভাড়া দিল মাসে কত? মাসে ভাড়া হচ্ছে 1160 টাকা করে ভাড়া। ঠিক আছে, বছরের ভাড়া কত? 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0 ঠিক আছে, যাকে আস্তে করি, 6 12 72, 2 হাতে 7, 12 7 19, 9 হাতে 1, 12 1 1।
13,920 টাকা করে বছরে ভাড়া পাবে, আর বছরে তাকে সুদ দিতে হবে 7,200 টাকা করে। 7,200 টাকা করে বছরে সুদ দিতে হবে। তাহলে সুদের টাকা দেওয়ার পরে তার কাছে কত টাকা থাকবে? তাহলে লিখলাম এই সুদ, ঠিক আছে, সাত কত 6,720 টাকা তার অবশিষ্ট রয়ে যাবে। তাহলে কত সময় তার সব দেনা শোধ করতে পারবে? তাহলে যখন সে দেনা শোধ করতে শুরু করলো, তখন বছরে কত টাকা দেনা শোধ করতে পারছে? 6,720 টাকা। এভাবে তাকে কত টাকা শোধ করতে হবে? 67,200 টাকা। দেখা যাচ্ছে একই সংখ্যা আছে, ওপরে একটা শূন্য বেশি। তাহলে ক বছরে? 10 বছরে ওই লোন তার শোধ হবে। ঠিক আছে? ধার নেওয়ার কত বছর বাদে, ঠিক আছে, বাড়ির ভাড়ার টাকা থেকে তিনি সুদ সমেত সমস্ত টাকা পরিশোধ করতে পারবেন? তাহলে ধার নেওয়ার কত বছর পরে? তাহলে বাড়ি ভাড়া যখন থেকে দিয়েছে তখন থেকে 10 বছর পরে। তাহলে ভাড়া নেওয়ার কত বছর পরে? 11 বছর পরে উত্তর হবে। তো আবার অঙ্ক বলছি, একজন লোক 60,000 টাকা নিয়ে একটা বাড়ি তৈরি করলো, বছরে তার সুদ দিতে হয় 12%, মানে 7,200 টাকা। এক বছরে বাড়ি তৈরি হয়ে গেল, তাহলে বাড়ি যখন হয়ে গেল, ব্যাংকের লোন তখন হয়ে গেল, তাহলে আসল এবং সুদ সমেত 67,200 টাকা হয়ে গেল। বাড়ি তৈরি হয়ে গেল 1 বছর পরে, ব্যাংকের টাকা হয়ে গেল 67,200। বাড়ি ভাড়া দিল, মাসে ভাড়া কত? 1,160 টাকা, মানে বছরে ভাড়া পাচ্ছে 13,920 টাকা। এই 13,920 টাকা যে বাড়ি ভাড়া পাচ্ছে, তার মধ্যে থেকে 7,200 টাকা করে বছরে সুদ দিয়ে দিতে হবে। তাহলে বাড়ি ভাড়া থেকে ব্যাংকের লোন শোধ করতে পারবে কত টাকা? 6,720 টাকা করে শোধ করতে পারবে বাড়ি ভাড়াতে। তাহলে 67,200 টাকা শোধ করতে কত বছর লাগবে? 10 বছর লাগবে। তার মানে বাড়ি যখন ভাড়া দিয়েছিল তখন থেকে 10 বছর। কিন্তু এখানে চেয়েছে ধার নেওয়ার কত বছর পরে? ধার নেওয়ার পরে তো 1 বছর পরে বাড়ি তৈরি করেছে, তাহলে উত্তর হবে 11 বছর। পরের অঙ্ক, এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে কানাড়া ব্যাংক থেকে কিছু টাকা 3 বছরের জন্য ধার করেন। তিনি যদি ওই টাকা সমবায় ব্যাংক থেকে 8% সরল সুদে ধার নিতেন, তাহলে 3 বছরে কানাড়া ব্যাংকে যে সুদ দিতেন সেই একই সুদের হার আরো 300 টাকার জন্য সমবায় ব্যাংকে দিতে হতো। তাহলে তিনি কানাড়া ব্যাংকে কত টাকা ধার নিয়েছিলেন? অঙ্কটা বোঝা গেছে? অঙ্কে বলেছে কানাড়া ব্যাংক, টিবি লেখা হলো কানাড়া ব্যাংক, ওখানে সুদের হার কত? 10%। ক বছরের জন্য টাকা নিয়েছে? 3 বছর। যদি তিনি ওই টাকা সমবায় ব্যাংক থেকে, কোঅপারেটিভ সোসাইটি থেকে নিত, তাহলে তাকে সুদ দিতে হতো 8%, 3 বছর। ঠিক আছে? অঙ্কে বলা হয়েছে যদি তিনি এই কানাড়া ব্যাংক থেকে না নিয়ে কোঅপারেটিভ সোসাইটি থেকে নিত, তাহলে আরো বেশি কত টাকা নিতে পারতো? 3,000 টাকা বেশি নিতে পারত। 3,000 টাকা বেশি নিতে পারত। তাহলে উত্তরে চাওয়া হচ্ছে তিনি কানাড়া ব্যাংক থেকে কত টাকা নিয়েছে। তাহলে এখানে যা সুদ হবে, অঙ্কে যেটা বলেছে, ঠিক আছে, তাহলে এখানে যদি টাকা তুমি এক্স টাকা ধরো, এক্স টাকা 10% হারে 3 বছরে যা সুদ হবে, ঠিক আছে, তাহলে এখানে 8% হারে 3 বছরে তাহলে এক্স প্লাস 3,000 টাকা সুদ তাই হবে। এইটা বলা হয়েছে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে হবে, অথবা আমরা না বের করে আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে দুটো সুদ সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কানাড়া ব্যাংকের 10% আর, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটির 8%-এর সমান। হ্যাঁ না না? তাহলে টাকার অনুপাত কি হবে? তাহলে কোঅপারেটিভ, কানাড়া ব্যাংক এবং সোসাইটির টাকার অনুপাত কত হবে? 8:10। 8 কত? 10। তার মানে কত? 4 কত? 5। 4 কত? 5। তাহলে কানাড়া ব্যাংকে যদি 4 নিই, তাহলে আমি সেই টাকা সেই সুদে আমরা সোসাইটি থেকে নিতে পারবো 5। তার ডিফারেন্স কত? 1। একটাই কত বলেছে? 3,000 টাকা। একটা কত? 3,000 টাকা। তাহলে 5টা কত হবে? 15,000 টাকা। 4টা কত হবে তাহলে? 4টা কত হবে? নিশ্চয়ই 12,000 টাকা। তাহলে কানাড়া ব্যাংক থেকে ধার নিয়েছিল কত? 12,000 টাকা। এটা করলে পাবে, এটাও করলে পাবে। তাহলে কানাড়া ব্যাংকে 10% হারে যা সুদ হয়, সোসাইটির 8% হারে সেই একই সুদ হয়। তার মানে দুটো টাকার অনুপাত কত ছিল? 4:5। তাহলে কানাড়া ব্যাংকে নিলে পাবো আমরা 4, সোসাইটিতে নিলে পাবো 5। তাহলে ডিফারেন্স কত? 1। 1 ভাগ টাকাটাই কত? 3,000। তাহলে 5 ভাগ কত? 15,000। 4 ভাগ কত? 12,000। তাহলে কানাড়া ব্যাংক থেকে নিয়েছিলাম কত? 12,000। ওই সুদে আমরা সোসাইটি থেকে আরো 3,000 টাকা বেশি পেতাম, মানে কত? 15,000 টাকা। তাহলে দেখলে এই অঙ্কগুলো অত্যন্ত বড় বড় অঙ্ক, একটু কঠিন জাতীয় অঙ্ক, ভাবনাটাও একটু কঠিন,
কিন্তু অঙ্কগুলো কিভাবে দ্রুত করবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। অঙ্কগুলো নিয়ে একটু ভাববে, ঠিক আছে? এর বাইরে এর থেকে কঠিন অঙ্ক আর আমাদের পিএসসির পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই। তবে যে কোনো সময় যে কোনো পরীক্ষায় পিএসসির পরীক্ষায় এই জাতীয় অঙ্ক আসতে পারে। এবং তোমরা এই অঙ্কগুলো নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে এবং এই অঙ্কগুলো সংরক্ষণে রাখবে। খুব একটা সব বইতে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? আর এগুলো আমি দীর্ঘদিন ধরে সংগ্রহ করেছি, সেগুলো তোমাদেরকে দিলাম। তাহলে এগুলো নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বারে বারে বলছি তোমরা কমেন্ট করতে থাকো আমার জন্য। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের জন্য কি প্রয়োজন আর কি তোমাদের দিতে হবে। তাহলে সবাই ভালো থেকো। এই পর্যন্ত আছে।